ওয়েলকাম টু সায়েন্স দাদা। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 3-র কেমিস্ট্রির একটি চ্যাপ্টার পলিমারের থিওরি প্লাস কনসেপ্ট এবং পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। দেখো, অর্গানিক কেমিস্ট্রি একটি খুবই সহজ চ্যাপ্টার হচ্ছে পলিমার। তো প্রথমত আমাদের পলিমার শব্দটার মানে জানতে হবে। তো পলিমার শব্দটি হচ্ছে গ্রিক শব্দ, যার অর্থ কী বলো তো? পলি, তাই তো? অর্থ হচ্ছে পলি। এবার গ্রিক শব্দ পলি, যেটার অর্থ হচ্ছে বহু, আর মার অর্থটার হচ্ছে অংশ, খণ্ড বা একক বলতে পারো। কি বলতে পারো? এককও বলতে পারো। তার মানে পলিমার কথাটির আক্ষরিক অর্থ যদি বলো তাহলে বহু খণ্ড বা বহু অংশ বলতে পারো। এবার এই যে পলিমার, তাহলে বৃহৎ অণু বা মনোমার নামক ছোট্ট পুনরাবৃত্ত একক দ্বারা গঠিত হয় আমাদের পলিমার। আর মনোমার কি? পলিমার গঠনের যে মৌলিক একক সেটাকে আমরা বলবো মনোমার। আর পলিমারাইজেশন হচ্ছে মনোমার থেকে পলিমার তৈরির যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলি? পলিমারাইজেশন বলি। এবার দেখো, উৎসের ওপর ভিত্তি করে কিন্তু আমরা পলিমারকে 3টি উপবিভাগে ভাগ করি। প্রথমত হচ্ছে প্রাকৃতিক পলিমার, মানে ন্যাচারাল পলিমার। আচ্ছা, ন্যাচারাল পলিমার মানে কি? যে সমস্ত পলিমারগুলি আমরা প্রকৃতির থেকে পাই, প্রাকৃতিকভাবে পাই, যেমন ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, স্টার্চ হতে পারে, সেলুলোজ হতে পারে, এগুলি। তাহলে যে পলিমারগুলি প্রকৃতিতে প্রাকৃতিকভাবেই পাওয়া যায়, যেমন গাছপালা, প্রাণী এবং অন্যান্য জীবন্ত বস্তুতে, তাদের আমরা বলবো প্রাকৃতিক পলিমার। উদাহরণ কি কি? স্টার্চ হতে পারে, সেলুলোজ, তারপর প্রোটিন, প্রাকৃতিক রবার, ডিএনএ, আরএনএ, এগুলো কি প্রাকৃতিক পলিমারের উদাহরণ। দেখো, এ রিলেটেড একটা কোশ্চেন যেটা এইচএস 2016-তে এসেছিলো, অনেক ইম্পর্টেন্টই এইটা কনসেপ্টটা, তো ভালো করে বুঝবে, ঠিক আছে? এবার দেখো, প্রদত্ত কোনটি একটি প্রাকৃতিক পলিমার? এবার আমরা জানি যেগুলো আমরা প্রকৃতি থেকে পাবো সেটাই প্রাকৃতিক পলিমার, তাই না? এবার দেখো, এখানে কি বলেছে? পলিইথিলিন। তো এটা হবে কি? হবে না। কেন? কারণ এটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করি, রসায়নগারে, তাই না? রসায়নগারে তৈরি করি এটা ল্যাবরেটরিতে, তাহলে এটা হবে না। এরপরে যেটা রয়েছে, কি রয়েছে? নাইলন, এটাও হবে না। টেরিলিন, এটাও হবে না। আমাদের রাইট অ্যান্সার হবে প্রোটিন। কেন? কারণ এই মানে প্রোটিনটা আমরা প্রকৃতির থেকে পাই, এটা হচ্ছে একটা প্রাকৃতিক পলিমার, মনে থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হলো? সি নাম্বার অপশান, প্রোটিন। এরপর নেক্সট, প্রদত্ত কোনটি প্রাকৃতিক পলিমার? সেমি কোশ্চেন। এখানে বলেছে পলিথিন, তো পলিথিন কি প্রাকৃতিক পলিমার হবে? না। পিভিসি হবে? না। নাইলন 6,6 না। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সেলুলোজ, কারণ সেলুলোজই হচ্ছে আমাদের প্রাকৃতিক পলিমার, তাই না? তাহলে এখানে সঠিক উত্তর কি হলো? বি নাম্বার অপশান, সেলুলোজ। দেখো, এটাও ইম্পর্টেন্ট, এটা 2008-এ এসেছিলো। এরপরে কৃত্রিম পলিমার বা সিনথেটিক পলিমার কাকে বলে? এবার যে সমস্ত পলিমার মানুষ তৈরি করে বা মানুষের দ্বারা শিল্পক্ষেত্রে হতে পারে বা গবেষণাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়, সেগুলিকে আমরা বলি কৃত্রিম পলিমার। যেমন কি কি হতে পারে? হতে পারে হচ্ছে তোমার পলিথিন, তাই না? তারপর নাইলন 6,6 হতে পারে। তারপর আরেকটা কি হতে পারে? নাইলন 2, নাইলন 6, এগুলোও হতে পারে। এগুলো হচ্ছে আমাদের কি কৃত্রিম পলিমার। তারপর পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, টেফলন, সিনথেটিক রবার। সিনথেটিক রবারের মধ্যে বুনায়েস আর হচ্ছে বুনাইন। তো বুনায়েসটা মনে রেখো বুনোহাঁস, তাই না? এভাবে মনে রাখতে পারো। তো হচ্ছে বুনায়েস, বুনাইন, এগুলো সবই হচ্ছে কি কৃত্রিম পলিমারের মধ্যে পড়ে। এবার দেখো, এই থিওরি রিলেটেড কোশ্চেন, যে প্রদত্ত কোনটি কৃত্রিম পলিমার নয়? তার মানে আমাদের এখানে কৃত্রিম পলিমার নয় বের করতে হবে। দেখো, পলিভিনাইল ক্লোরাইড যেটা রয়েছে, পিভিসি, এটা কিন্তু একটা কৃত্রিম পলিমার, কিন্তু আমাদের কোশ্চেনে কি বলেছে? কৃত্রিম পলিমার নয়। তাহলে এটা একটা কি কৃত্রিম পলিমার, তাই না? তাহলে এটা আমাদের হবে না। এবার নাইলন যেটা রয়েছে, নাইলন 6 আর হচ্ছে পলিথিন, এই দুটোই কিন্তু মনে রেখো সিনথেটিক পলিমার। কি পলিমার? সিনথেটিক পলিমার। ওকে, এগুলো হচ্ছে আমাদের সিনথেটিক পলিমার। কিন্তু আমরা যদি বলি সেফোলোন, ঠিক আছে, সেলোফেন, যেটা সেলোফেনটা কি বলো তো? সেলোফেনটা হচ্ছে সেলুলোজ থেকে তৈরি একটি প্রাকৃতিক পলিমার। কোথার থেকে তৈরি? সেলুলোজ থেকে তৈরি, সেজন্য এর নাম কি হয়েছে? সেলোফেন। ওকে, এটা হচ্ছে সেলুলোজ থেকে তৈরি হবে। এটা হচ্ছে সেলুলোজ থেকে তৈরি একটি প্রাকৃতিক পলিমারের কৃত্রিম রূপান্তর। এটা কি কাজে ব্যবহার করা হয় বলো তো? পরিষ্কার স্বচ্ছ উপাদান, যা এটা হচ্ছে একটা পরিষ্কার স্বচ্ছ উপাদান যেটা প্যাকেজিং এবং অন্যান্য কাজেও আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হলো? এ নাম্বার অপশন, সেলোফেন। এরপর নেক্সট, অর্ধকৃত্রিম পলিমার কাকে বলে? অর্ধকৃত্রিম পলিমার হচ্ছে প্রাকৃতিক পলিমারের যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তৈরি, সেগুলিকে বলি আমরা অর্ধকৃত্রিম পলিমার। যেমন ভালকানাইজেশন, রবার, সেলুলোজ, অ্যাসিটেট, যেটাকে বলা হয় রেয়ন, তারপর সেলুলোজ, নাইট্রেট, এগুলোকে বলে অর্ধকৃত্রিম পলিমার। এবার এর রিলেটেড কোশ্চেন কি? প্রাকৃতিক রবার হলো, তো প্রাকৃতিক রবার কি বলো তো? আইসোপ্রিন। এটা 2008-এ এসেছিলো, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এই নাম্বার অপশান, আইসোপ্রিন।
এবার গঠন অনুসারে যদি আমরা বলি বেসড অন স্ট্রাকচার, স্ট্রাকচারের ওপর ভিত্তি করে আমরা কিন্তু পলিমারকে সেম 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে রৈখিক পলিমার, শাখাযুক্ত পলিমার, আর একটা হচ্ছে আড়াআড়ি বন্ধন বিশিষ্ট পলিমার। তো দেখো আমরা যদি বলি রৈখিক পলিমারের হচ্ছে এরকম হয় গঠনটা, এটা হচ্ছে রৈখিক পলিমার, ঠিক আছে, এরকম হয় গঠনটা, এটা হচ্ছে আমাদের রৈখিক পলিমার। মনে থাকবে মনোমারগুলি একটি সরল শৃঙ্খলে যুক্ত থাকে, যেমন হাই ডেন্সিটি পলিথিন হতে পারে, পিভিসি হতে পারে, নাইলন হতে পারে, এগুলো হচ্ছে আমাদের লিনিয়ার পলিমারের উদাহরণ। এবার শাখাযুক্ত পলিমারটা কেমন? ব্রাঞ্চিং, এটা হচ্ছে মূল শৃঙ্খলের পার্শ্বীয় শাখা। যেমন আমরা দেখলাম না যে রৈখিকের ক্ষেত্রে এরকম ছিল গঠনটা, এরকমই থাকবে, খালি এই ক্ষেত্রে কী হবে বলো তো, এই যে শাখাগুলো দেখছো শাখার মতো থাকবে, কারণ এখানে বলছে মূল শৃঙ্খলের পার্শ্বীয় শাখা থাকবে, গঠনটা হবে এরকম টাইপের। এটা হচ্ছে আমাদের শাখাযুক্ত পলিমার, যার উদাহরণ কি লো ডেন্সিটি পলিথিন, LDPE, এটা হচ্ছে লো ডেন্সিটি পলিথিন, এটা হচ্ছে উদাহরণ। এবার আমরা ক্রস লিঙ্কড বা নেটওয়ার্ক পলিমার, এই মনোমারগুলি কী হয় ত্রিমাত্রিক নেটওয়ার্ককে তৈরি করে, যেমন ব্যাকেলাইট হতে পারে, মেলামাইন হতে পারে, ফর্মালডিহাইড, রজন হতে পারে, এগুলো কিন্তু আমাদের হচ্ছে ক্রস লিঙ্কেড বা নেটওয়ার্ক পলিমারের উদাহরণ। এটাকে আমরা বলছি আড়াআড়ি বন্ধন বিশিষ্ট বা জালক পলিমার। তো দেখো এটার ক্ষেত্রে যদি আমি গঠনটা বানাই কেমন হবে বলো তো, এরকম হবে, এই যে এরকম, তারপরে এখানে এই যে দেখো এরকম করে ব্যান্ডেড থাকবে, তারপরে এইভাবে এরকম ব্যান্ড থাকবে, এরকম এরকম, এটা হচ্ছে আমাদের ক্রস লিঙ্ক বা নেটওয়ার্ক পলিমারের হচ্ছে গঠন গেল। এবার ব্যাকেলাইটের যদি আমি সংকেত বলি, তো ব্যাকেলাইটের সংকেত আমি বানিয়ে দিচ্ছি, দেখে নাও। ওকে, দেখো এটা হচ্ছে ব্যাকেলাইটের গঠন। তাহলে কি রয়েছে, বেঞ্জিন রিং OH CH2, তারপর বেঞ্জিন রিং O বন্ড H CH2N, এটা হচ্ছে আমাদের ব্যাকেলাইটের সংকেত, মনে থাকবে। এছাড়াও ফর্মালডিহাইড, তারপর হচ্ছে কি মেলামাইন ফর্মালডিহাইড রেজেনও রয়েছে। এরপর আমরা যদি পলিমারাইজেশন প্রক্রিয়ার মোড অনুসারে ভাগ করি তাহলে কি জুতো পলিমার পাবো, কনডেনসেশন পলিমারও পাবো। এবার জুতো পলিমার মানে কি, মনোমারগুলো সরাসরি যোগ হয়ে তৈরি হয় আর কোনো ছোট অণু কী হয় অপসারিত হয় না, এটাকে আমরা কি বলবো, জুতো পলিমার বলবো। এবার উদাহরণ যদি বলি পলিথিন, তারপর হচ্ছে পলিপ্রোপিন, PVC, টেফলন, পলিঅ্যাক্রাইলো নাইট্রাইল মানে প্যান, এগুলো হচ্ছে আমাদের জুতো পলিমারের উদাহরণ। এছাড়াও ইথিলিন থেকে পলিইথিলিন উৎপাদন, কি বললাম আমি, ইথিলিন থেকে পলিইথিলিনের উৎপাদন, ইথিলিন থেকে কি পলিইথিলিন, ঠিক আছে, পলিইথিলিনের উৎপাদন, এটাকেও আমরা কি বলতে পারি, জুতো পলিমারের উদাহরণ। এছাড়াও ধরো একটা রয়েছে ইথিন থেকে পলিথিন তৈরি, এগুলো। এবার এই জুতো পলিমার কিন্তু দুটো টাইপের হয়, একটা হচ্ছে হোমোপলিমার বলতে পারো, আর একটা হচ্ছে কোপলিমার। এবার হোমোপলিমার মানে কি, হোমো মানে কি একই কথা, তাই না, হোমোজাইগাস হেটেরোজাইগাস বায়োলজিতে তোমরা পড়েছো, তাই না। এবার হোমোপলিমার মানে কি, হোমোপলিমার হচ্ছে সেই পলিমার যা শুধুমাত্র একই ধরনের মনোমার দ্বারা তৈরি হবে, মনে থাকবে তো, একই ধরনের মনোমার দ্বারা তৈরি হবে, মনোমার একক দিয়ে গঠিত হবে, আর হোমো কথাটির অর্থ হচ্ছে একই, আর হেটেরো মানে আলাদা, তাই না। এবার যেমন ধরো পলিথিন, তাই তো, পলিথিন যেটা রয়েছে শুধুমাত্র ইথিন মনোমার দ্বারা গঠিত, পলিথিন কি শুধুমাত্র ইথিন মনোমার দ্বারা গঠিত। পলিপ্রোপিন যদি বলি শুধুমাত্র প্রোপিন মনোমার দ্বারা গঠিত, মানে একটাই মনোমার দ্বারা যে পলিমার গঠিত হবে সেটাকে আমরা বলবো হোমোপলিমার। এছাড়া ধরো পলিস্টাইরিন রয়েছে, এটা শুধুমাত্র স্টাইরিন মনোমার থেকে গঠিত হয়, তাই না। এবার আমরা যদি বলি কোপলিমার কি, কোপলিমার হলো সেই পলিমার যা দুই বা ততোধিক ভিন্ন ধরনের মনোমারের একক দিয়ে গঠিত হয়। কো কথাটির অর্থ কি একসাথে, ঠিক আছে, একসাথে, আর একই ধরনের বিভিন্ন মনোমার বিভিন্ন বিন্যাসে কি হয় পলিমার শৃঙ্খলে সাজানো থাকতে পারে। এবার যেমন উদাহরণ বলতে পারো ব্যাকেলাইট, ফেনল আর হচ্ছে ফর্মালডিহাইড থেকে তৈরি। দেখো এক্ষেত্রে আমি যদি বলি ব্যাকেলাইট, একটা হচ্ছে ফেনল আর হচ্ছে ফর্মালডিহাইড, ফেনলের সংকেত কি বেঞ্জিন রিং অর্থাৎ C6H2 আর উপরে OH, এটা হচ্ছে আমাদের ফেনল, আর ফর্মালডিহাইড কি HCHO, তাই না, থেকে তৈরি হয়। একটি ইলেকট্রন সুইচের বোর্ড, এটা কি করে ইলেকট্রিক সুইচের বোর্ড, তারপর হ্যান্ডেল, পুরাতন রেডিও তৈরিতেও ব্যবহৃত হয় আমাদের ব্যাকেলাইট। ব্যাকেলাইটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, গঠনটা আমি বানিয়ে দিয়েছিলাম আগে এসে, তো অবশ্যই দেখে নিও। তাহলে ফেনল আর ফর্মালডিহাইড থেকে তৈরি হয় ব্যাকেলাইট, তাহলে দুটো আলাদা আলাদা মনোমার, তাই না, আর আমরা জানি যে দুটো আলাদা আলাদা মনোমার দ্বারা যা তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের কোপলিমার। এবার মেলামাইন ফর্মালডিহাইড রজন যেটা, সেটাও সেম, এটার ক্ষেত্রে তুমি লক্ষ্য করো
দেখবে এখানে মেলামাইন একটা ছিল আর ফর্মালডিহাইড, দুটোই থেকে তৈরি। আচ্ছা, মেলামাইন ফর্মালডিহাইড রেজিন এটা হচ্ছে থালা, বাসনপত্র, তারপর ল্যামিনেট আর হচ্ছে ফর্মিকা তৈরিতেও ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেনে রিলেটেড কোনটি হোমোপলিমার নয়। দেখো এক্ষেত্রে অপশন রয়েছে এসবিআর, পিভিসি, টেফলন, কোনোটি নয়। এবার আমি যদি টেফলনের কথা বলি, ঠিক আছে, টেফলন হচ্ছে একটি সংযোজন পলিমার মানে অ্যাডিশন পলিমার, যা কন্ডেনসেশন পলিমার নয়। ঠিক আছে, কন্ডেনসেশন কিন্তু পলিমার নয়। আর অন্যান্য বিকল্পগুলি যেমন হচ্ছে ব্যাকেলাইট রয়েছে, তারপর হচ্ছে আর কী রয়েছে, নাইলন রয়েছে, নাইলন, ব্যাকলাইট, এগুলোকে আমরা কি বলি, যে কৃত্রিম পলিমার। কিন্তু এখানে কোশ্চেনে বলেছে দেখো হোমোপলিমার নয়। এবার এসবিআর বলছি। এবার আমরা জানি হোমোপলিমার হলো সেই পলিমার যা একই ধরনের মনোমার দিয়ে গঠিত। এবার লক্ষ্য করো এসবিআর মানে স্টাইরিন বিউটাডাইন রাবার। ঠিক আছে, এসবিআর মানে কি বলো তো, স্টাইরিন বিউটাডাইন রাবার, এটা হচ্ছে আমাদের এসবিআর এর এটা একটা কি কোপলিমার। ঠিক আছে, এখানে হোমোপলিমার নয় বলেছে, তার মানে কোপলিমারের কথা বলেছে, তার মানে আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর এসবিআরই হবে। এটা হচ্ছে কোপলিমার। এটা দেখো দুটো ভিন্ন মনোমার, একটা হচ্ছে স্টাইরিন আর একটা হচ্ছে বিউটাডাইন, তাই না, দুটো আলাদা আলাদা মনোমার দিয়ে তৈরি, সেজন্য এটাকে আমরা বলছি কোপলিমার। আর যেহেতু কোশ্চেনে বলেছে হোমোপলিমার নয়, তাহলে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এসবিআর। এছাড়া যেটা রয়েছে পিভিসি, টেফলন, এটা কি, এগুলো হচ্ছে হোমোপলিমার। আর এখানে কোনোটি নয়, ডি নাম্বার তো অপশন হবেই না, তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন, রাইট। এবার প্রদত্ত কোনটি একটি হোমোপলিমার বের করতে বলছে, বুনা এন, পিভিসি, এসবিআর, না হচ্ছে সব কটি। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমি বলি সঠিক উত্তর এক্ষেত্রে হবে কি বলতো, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। কারণ বুনা এন, তারপর এসবিআর, এগুলো তো দেখলাম, এগুলো কি, এগুলো হচ্ছে কোপলিমার, তাই না, এটা হচ্ছে কোপলিমার, ওই জন্য এই দুটো হবে না। কিন্তু পিভিসি যদি তুমি ভাবো, পলিভিনাইল ক্লোরাইড, এটা একটা মানে একটা শুধুমাত্র মনোমার যেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড দ্বারা গঠিত। বুনা এন, এসবিআর, কোপলিমার, এগুলো দুটা ভিন্ন মনোমারের সমন্বয়ে গঠিত, সেজন্য আমাদের এখানে সঠিক উত্তর কী হবে, পিভিসি, বি নাম্বার অপশন, রাইট। এবার জুতো পলিমারাইজেশন মেকানিজম। দেখো এক্ষেত্রে ঘনীভবন বা সংঘনন বা কন্ডেনসেশন পলিমার। এবার দুটো ভিন্ন দ্বিকার্যকরী বা ত্রিকার্যকরী, আচ্ছা দ্বিকার্যকরী মানে কি, দুটো থাকবে, বন্ধন থাকবে, তাই তো, দ্বিকার্যকরী গ্রুপ, দুটো গ্রুপ, আর ত্রি মানে কি, তিনটা গ্রুপ, মূলকযুক্ত মনোমার এককের মধ্যে ধাপে ধাপে কি হবে, সংঘনন বিক্রিয়ার ফলে আমাদের সংঘনন পলিমার সমূহ গঠিত হবে। যেমন কি কি হতে পারে, টেরিলিন হতে পারে, নাইলন 6,6। আচ্ছা জানো নাইলন 6,6 কী দ্বারা তৈরি, নাইলন 6,6 হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন, হেক্সামিথিলিন ডায়ামিন আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড দ্বারা তৈরি, হয় হেক্সামিথিলিন ডায়ামিন আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, এই দুটোর বিক্রিয়ার ফলে আমাদের নাইলন 6,6 তৈরি হয়। এবার দেখো প্রদত্ত কোনটি সংঘনন পলিমার নয়, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা দেখো এইচএস 2019-এ এসেছিলো, ঠিক আছে, ভালো করে দেখবে, 2019-এ এসেছিলো। এবার প্রদত্ত কোনটি সংঘনন পলিমার নয়, ব্যাকলাইট বলেছে, নাইলন বলেছে, মেলামাইন আর হচ্ছে ফর্মালডিহাইড আর হচ্ছে টেফলন। এক্ষেত্রে দেখো টেফলন যেটা রয়েছে, ঠিক আছে, টেফলন কিন্তু একটি সংযোজন মানে অ্যাডিশন পলিমার, এটা কিন্তু কন্ডেনসেশন পলিমার নয়। আর এই ক্ষেত্রে যে ব্যাকেলাইট, তারপর নাইলন, মেলামাইন, ফর্মালডিহাইড, এই সবগুলি হচ্ছে কি ঘনীভবন, তার মানে এই যে উপরের তিনটা রয়েছে এটা কিন্তু ঘনীভবন পলিমার, ঠিক আছে, মনে থাকবে এগুলো হচ্ছে ঘনীভবন পলিমার। কিন্তু যে টেফলন যেটা রয়েছে, টেফলন কিন্তু সংযোজন পলিমার, এটা ঘনীভবন বা কন্ডেনসেশন পলিমার নয়। তাহলে এখানে বলেছে সংঘনন পলিমার নয় বলেছে কোশ্চেনে, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, অবশ্যই টেফলন হবে। কেন, কারণ টেফলন তো সংঘনন পলিমার নয়, সংযোজন বা অ্যাডিশন পলিমার, তাহলে রাইট অ্যান্সার আমাদের কি হলো, এখানে টেফলন হলো। এরপরে আণবিক শক্তির প্রকৃতি অনুসারে, দেখো আণবিক শক্তির প্রকৃতি অনুসারেও কিন্তু আমরা অনেকভাবে ভাগ করতে পারি পলিমারকে, যেমন ইলোস্টোমার হতে পারে, ফাইবার হতে পারে, তারপর থার্মোপ্লাস্টিক, থার্মোসেটিং পলিমার হতে পারে। এবার দেখো ইলোস্টোমারের ক্ষেত্রে কী হয়, দুর্বল, মানে এর ক্ষেত্রে বলটা যেটা রয়েছে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ শক্তি থাকে, আর এর ক্ষেত্রে স্থিতিস্থাপক ধর্মটাও বেশি হয় ইলোস্টোমারের ক্ষেত্রে।
স্থিতিস্থাপক ধর্ম কিন্তু খুব মানে সবচেয়ে বেশি হয় ইলাস্টোমারের ক্ষেত্রে। এবার ইলাস্টোমারের যদি তুমি উদাহরণ দেখো তাহলে প্রাকৃতিক রবার ইলাস্টোমার, বুনা এস যেটাকে বলছিলাম বুনো হাঁস, তারপর হচ্ছে বুনো এন, নিউপ্রেন। ঠিক আছে, এই চারটা হচ্ছে আমাদের ইলাস্টোমারের উদাহরণ। এবার আমি তোমাদের নিউপ্রেনের যে সংকেত হয় সেটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের নিউপ্রেনের সংকেত, মানে গঠন সংকেত, যেটা হচ্ছে ইলাস্টোমারের উদাহরণ। এটা কিসের উদাহরণ তাহলে? ইলাস্টোমারের উদাহরণ হচ্ছে আমাদের নিউপ্রিন। আর নিউপ্রিনের গঠন হচ্ছে বন্ড CH2 বন্ড C, নিচে Cl, পাশে ডাবল বন্ড CH, বন্ড CH2 হোল N। এটা হচ্ছে আমাদের ইলাস্টোমারের উদাহরণ, যেটা হচ্ছে নিউপ্রিন। নিউপ্রিনের গঠন সংকেত হচ্ছে এটা, মনে থাকবে তো, ভালো করে দেখে নাও। ওকে, এবার আমরা ফাইবার বা তন্তু সম্পর্কে জানবো। দেখো, শক্তিশালী আন্তঃআণবিক আকর্ষণ শক্তি যেমন কী কী হতে পারে? আচ্ছা, শক্তিশালী আন্তঃআণবিক আকর্ষণ বলের মধ্যে হাইড্রোজেন বন্ধন পড়ে, ডাইপল আকর্ষণ বলও পড়ে। ঠিক আছে, তাহলে শক্তিশালী আন্তঃআণবিক আকর্ষণ শক্তি থাকবে ফাইবার বা তন্তুর মধ্যে। এর ফলে কী হবে? দৃঢ় এবং টান যে সহনশীলতা সেটাও কিন্তু এর থেকে বেশি হবে। তার মানে এই তন্তুগুলো হলো সুতো গঠনকারী কঠিন পদার্থ যা উচ্চ প্রসার্যতা এবং উচ্চ টান শক্তির অধিকারী হয়। যেমন এটার ক্ষেত্রে যদি তুমি উদাহরণ বলো তাহলে কি হবে? এই যে নাইলন 6,6 আর হচ্ছে টেরিলিন, তাই না? আর এগুলোর ক্ষেত্রে কিন্তু পলিঅ্যামাইড শ্রেণীও থাকে, সমূহ প্রভৃতিও হয়। যেমন পলিঅ্যামাইডও এর ক্ষেত্রে উদাহরণ বলতে পারো। পলিঅ্যামাইড যৌগ, পলিঅ্যামাইড যে শ্রেণীর এগুলো হয় সেগুলোর কথাও কিন্তু তুমি বলতে পারো, পলিঅ্যামাইড। এবার আমি নাইলন 6,6 গঠন বানিয়ে দিচ্ছি, তো অবশ্যই দেখে নিও। ওকে, এটা দেখো তোমাদের নাইলন 6,6 গঠন, যেটা হচ্ছে ফাইবার বা তন্তু। ঠিক আছে, ফাইবার বা তন্তুর উদাহরণ নাইলন 6,6। সেই নাইলন 6,6 গঠন, বন্ড N, উপরে H, পাশে CH2 হোল 6, পাশে বন্ড N, উপরে বন্ড H, তারপর বন্ড C, উপরে ডাবল বন্ড O, তারপর CH2 হোল 4, তারপর আবার বন্ড C, উপরে ডাবল বন্ড O, এটার হোলেন। এটা হচ্ছে নাইলন 6,6 গঠন সংকেত। ঠিক আছে, এবার আমরা থার্মোপ্লাস্টিক পলিমার সম্পর্কে জানব। দেখো, থার্মোপ্লাস্টিক পলিমার কি? থার্মোপ্লাস্টিক পলিমার হচ্ছে সেই পলিমার যা গরম করলে কি হয়ে যাবে? নরম হয়ে যাবে, নরম হয়ে গলে যাবে, আবার ঠান্ডা করলে কঠিন হয়ে যাবে। এই প্রক্রিয়ায় বারবার কী হয়? পুনরাবৃত্ত করা হয়, যার ফলে এদের যে রিসাইক্লিং বা পুনর্ব্যবহার করা সহজ হয়ে যায়। এরা রৈখিক বা শাখাযুক্ত শৃঙ্খল, যেটা আমরা প্রথমেই পড়েছিলাম, রৈখিক বা শাখাযুক্ত শৃঙ্খল দিয়ে গঠিত। আর এদের মধ্যে কী হয় বলো তো? দুর্বল আন্তঃআণবিক বল কাজ করে। মানে এক কথায় বলতে গেলে থার্মোপ্লাস্টিক পলিমারকে তুমি গলালে, ঠিক আছে, গলিয়ে নরম করে দিলে, এবার গরম করে নরম করলে, এবার যখন এটা ঠান্ডা করবে সেটা আবার কঠিনে অবস্থায় পড়াবে। মানে এক কথায় বলতে গেলে এটাকে আমরা পুনর্ব্যবহার করতে পারবো, তাই তো? এটাকেই বলছি আমি থার্মোপ্লাস্টিক পলিমার। আর থার্মোসেটিং মানে কি? সেট হয়ে যাবে, ওটা পরে আসছি। এরপরে দেখো, এটার যদি উদাহরণ বলি তাহলে এটার উদাহরণ হচ্ছে আমাদের পলিথিন, তারপর হচ্ছে পলিস্টাইরিন, তারপর PVC মানে যেটা PVC, পলিভিনাইল ক্লোরাইড, তাই না? পলিভিনাইল ক্লোরাইড, এটাকে আমরা কি বলছি? PVC। তারপর হচ্ছে পলিপ্রোপিন। এবার থার্মোসেটিং পলিমার, তো মনে রাখবে সেট হয়ে গেছে। যেমন থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে আমরা পুনর্ব্যবহার করতে পারছিলাম, কিন্তু আমরা থার্মোসেটিং পলিমারের ক্ষেত্রে কিন্তু করতে পারবো না, কারণ এটা সেট হয়ে গেছে। তো থার্মোসেটিং পলিমার হলো সেই পলিমার যা একবার গরম করে নির্দিষ্ট আকার দেওয়ার পর আর নরম বা গলানো যাবে না, মানে একদম সেট হয়ে গেছে। আর এই পলিমারগুলি নরম করার সময় কি হয়? কঠিন ত্রিমাত্রিক নেটওয়ার্কের একটা কাঠামো তৈরি করে, যা এদেরকে অত্যন্ত দৃঢ় মানে শক্ত আর তাপ প্রতিরোধী করে তোলে। আর একবার সেট হয়ে গেলে এরা আর পুনরায় আকার পরিবর্তন করে না, এবং অতিরিক্ত গরম করলে কি হয়ে যাবে? ভেঙে যাবে, বিয়োজিত হয়ে যায়। যেমন কী কী হতে পারে? ব্যাকেলাইট, মেলামাইন, ফর্মালডিহাইড রেজিন, এগুলো হচ্ছে আমাদের থার্মোসেটিং পলিমারের উদাহরণ। দেখো, এটা কিন্তু এক্সাম্পলটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের অনেক কোয়েশ্চেনও দিতে পারে। HSA PYQতে এসেছিলো যে ব্যাকেলাইট হচ্ছে কি ধরনের পলিমার, তাই তো? মানে এটা হচ্ছে থার্মোসেটিং পলিমার, থার্মোপ্লাস্টিক পলিমার না, এটা হচ্ছে থার্মোসেটিং পলিমার, মনে রেখো। থার্মোসেটিং, সেট হয়ে গেছে, তাই না? এটাকে যদি বেশি নাড়াচাড়া করো তাহলে কিন্তু এটা ভেঙে যাবে বা নষ্টও হয়ে যেতে পারে বা বিয়োজিত হয়ে যেতে পারে। তাহলে ব্যাকেলাইট হচ্ছে কি? একটা থার্মোসেটিং পলিমারের উদাহরণ। চলো এবার এই রিলেটেড কোশ্চেন দেখে নিই। প্রদত্ত কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার নয়? ঠিক আছে, এখানে আমাদের থার্মোপ্লাস্টিক পলিমার বের করতে বলেনি। তো ব্যাকেলাইট দেখো, আচ্ছা, PVC, পলিভিনাইল ক্লোরাইড, পলিইথিলিন আর হচ্ছে পলিপ্রোপিলিন, এই তিনটাকে কিন্তু তুমি বলতে পারো যে এটা থার্মোপ্লাস্টিক পলিমার। কিন্তু ব্যাকেলাইট আমরা এখনই পড়লাম,
ব্যাকলাইট কি? ব্যাকলাইট হচ্ছে থার্মোসেটিং, সেট হয়ে গেছে, থার্মোসেটিং পলিমার। ব্যাকলাইট কি তাহলে? থার্মোসেটিং। তাহলে এখানে বলেছে থার্মোপ্লাস্টিক পলিমার নয়, নয় মানে কি? তাহলে এখানে কিসের কথা বলছে? থার্মোসেটিং এর কথা বলছে, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে বলো? এ নাম্বার অপশন ব্যাকলাইট। বুঝলে তো কী করে হচ্ছে? দেখো কোশ্চেনে কিন্তু ঘুরিয়ে দিয়েছে, খালি জাস্ট বলেছে থার্মোসেটিং পলিমার নয়, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এখানে থার্মোসেটিং ইসের কথা বলা হয়েছে। থার্মোপ্লাস্টিক পলিমার নয় মানে থার্মোসেটিং পলিমারের কথা বলা হয়েছে। থার্মোপ্লাস্টিক পলিমার নয় মানে কি? থার্মোসেটিং পলিমারের কথা বলা হয়েছে। এবার পলিয়েস্টার পলিমারের উদাহরণ হলো, এটা দেখো WBCH স্যাম্পল কোশ্চেন, পেপারের কোশ্চেন। কী বলেছে? যে টেরিলিন, তারপর নাইলন, রবার, ব্যাকলাইট। পলিয়েস্টার পলিমারের উদাহরণ আমাদের বলতে হবে। এবার পলিয়েস্টার পলিমারের উদাহরণ হবে কি বলো তো? টেরিলিন। কেন হবে চলো বুঝাই। তো টেরিলিন হলো একটি সিনথেটিক পলিমার, মনে থাকবে। তাহলে এটা কি? সিনথেটিক পলিমার। টেরিলিন হচ্ছে একটা সিনথেটিক পলিমার, যা কি হয়? সিনথেটিক পলিয়েস্টার ফাইবার, যা হচ্ছে পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। আর নাইলন বা রবার বা ব্যাকলাইট যেটা রয়েছে, এগুলো কি? এগুলো হচ্ছে প্রাকৃতিক বা সিনথেটিক ইলাস্টোমার। তাহলে এগুলো কি? প্রাকৃতিক বা, এই তিনটা যেটা রয়েছে এই তিনটা হচ্ছে প্রাকৃতিক ইলাস্টোমার, তাই না? এই তিনটা হচ্ছে প্রাকৃতিক সিনথেটিক ইলাস্টোমার। আর ব্যাকলাইট যেটা রয়েছে, আচ্ছা তার মানে নাইলন আর রবার যেটা রয়েছে সেটা হবে হচ্ছে তোমাদের সিনথেটিক ইলাস্টোমার। আর ব্যাকলাইট তো তোমরা জানোই সবাই, থার্মোসেটিং পলিমার। সেজন্য দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু আমাদের হচ্ছে টেরিলিন। নাইলনও হচ্ছে না, রবারও হচ্ছে না, ব্যাকলাইটও হচ্ছে না। ব্যাকলাইট হচ্ছে থার্মোসেটিং পলিমার, আর রবার আর নাইলন হচ্ছে সিনথেটিক ইলাস্টোমার, প্রাকৃতিক বা সিনথেটিক ইলাস্টোমার বলতে পারো, প্রাকৃতিকের মধ্যে পড়ে। আর টেরিলিন যেটা রয়েছে সেটাই কিন্তু পলিয়েস্টার পলিমারের উদাহরণ। তাহলে সঠিক উত্তর কি আমাদের? এ নাম্বার অপশন রাইট। এবার নেক্সট, কোনটি থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণ? থার্মোসেটিং প্লাস্টিক কী কী বলেছে দেখো? ব্যাকলাইট, নাইলন 6,6, তারপর হচ্ছে টেরিলিন, কোনোটিই নয়। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর আমাদের অবশ্যই ব্যাকলাইট হবে। তোমরা এটা সবারই পারা উচিত। দেখো থার্মোসেটিং প্লাস্টিক হচ্ছে সেই প্লাস্টিক যা কি হয়? একবার গরম করে ছাঁচে ঢালার পর আর গরম করা যায় না, তাই না? এগুলি একবার নির্দিষ্ট আকার পেলে আর কিন্তু পরিবর্তন করা যাবে না। আর ব্যাকলাইট একটা থার্মোসেটিং প্লাস্টিক, যা হচ্ছে বৈদ্যুতিক সুইচ, ফাউন্টেন পেন এবং অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী তৈরিতে লাগে। তো মনে থাকবে। এবার আমি যদি বলি নাইলন 6,6, তো নাইলন 6,6 আমি প্রথমেই বললেন কী দ্বারা তৈরি হয়? নাইলন 6,6 জানো তো? নাইলন 6,6 এটা হচ্ছে একটা থার্মোপ্লাস্টিক, যা গরম করলে নরম হয় এবং ঠান্ডা করলে পুনরায় কী হয়ে যায়? শক্ত হয়ে যায়। আবার এই ক্ষেত্রে টেরিলিন যেটা বলি, টেরিলিন এটাও একটা হচ্ছে সিনথেটিক পলিয়েস্টার ফাইবার, যা থার্মোপ্লাস্টিক প্রকৃতির। আর ডি কোনোটিই নয়। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু আমাদের কী হচ্ছে? এ নাম্বার অপশন ব্যাকলাইট, থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণ। এরপর নেক্সট কোশ্চেন, সিনথেটিক রবার। আচ্ছা সিনথেটিক রবার কী কী জেনে নাও। বুনা এসকে বলা হয় সিনথেটিক রবার, বুনা এনকে বলা হয়, বুনা এনও একটা সিনথেটিক রবার। নিউপ্রিন, যেগুলোর গঠন আমি দেখালাম, নিউপ্রিনের গঠন বানিয়ে দেখিয়েছিলাম না, ওটা হচ্ছে নিউপ্রিন। এটা হচ্ছে সিনথেটিক রবারের মধ্যে পড়ে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন, যে নিচের কোনটি একটি জৈব বিয়োজন সক্ষম বা বায়োডিগ্রেডেবল পলিমার? এবার দেখো বায়োডিগ্রেডেবল পলিমার মানে তো জানোই। দেখো বায়োডিগ্রেডেবল মানে কি? যে সমস্ত পলিমার বা যে সমস্ত পদার্থ আমাদের কী হয়? মাটির যে বিভিন্ন জীবাণু রয়েছে বা ব্যাকটেরিয়া রয়েছে তাদের সাথে বিক্রিয়া করে কী হয়? একটা সরল অণুতে পরিণত হয়। তাদেরকে আমরা কি বলতে পারি? বায়োডিগ্রেডেবল। এটা আমাদের পরিবেশের জন্য ভালো। যেমন কী কী হতে পারে? কাগজ হতে পারে, পেপার, তারপরে বিভিন্ন সবজির খোসা, মানে এক কথায় বলতে গেলে যেগুলো মাটির সাথে মিশে যায় সেটাকে আমরা বলবো বায়োডিগ্রেডেবল। আর নন বায়োডিগ্রেডেবল কি? যে সমস্ত জিনিস মাটির সাথে কোনোদিনও মিশবে না, রেখে দেবে তো মাটির মধ্যে, মানে কয়েক বছর ধরে ওরকমই থেকে যাবে, যেমন প্লাস্টিক, পলিথিন, এই সমস্ত জিনিসগুলি হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। এবার এখানে দেখো এই নাম্বারে বলেছে নাইলন 2, নাইলন 6, নাইলন 6,6, নাইলন 6 আর ব্যাকলাইট। তো নাইলন 2 আর নাইলন 6 যদি বলি, এটা একটা কি? বায়োডিগ্রেডেবল পলিমার, ঠিক আছে? নাইলন 2, নাইলন 6, এটা মনে রেখো, এটা বায়োডিগ্রেডেবল পলিমার। কেন বলছি? কারণ এটা হচ্ছে গ্লাইসিন, মনে রেখো পদার্থগুলোর নাম, ঠিক আছে? গ্লাইসিন আর হচ্ছে অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয়। গ্লাইসিন আর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এই দুটোর থেকে তৈরি হয়। গ্লাইসিন আর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, মনে থাকবে। আর দেখো গ্লাইসিন, যেহেতু গ্লাইসিন আর অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হচ্ছে, তাহলে এই পলিমারটা কি সহজে ব্যাকটেরিয়া দ্বারা পচে যেতে পারে। সেজন্য এটাকে আমরা কি বলছি? নাইলন 2 আর হচ্ছে নাইলন 6কে বলছি বায়োডিগ্রেডেবল পলিমার। তো
তো যেহেতু আমাদের কোশ্চেন এটাই বের করতে বলছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এটা বেরিয়ে গেল। কিন্তু পরের অপশনগুলোও দেখে নিই। এবার দেখো নাইলন যদি তুমি বলো 6,6 আর নাইলন 6 দুটোই কিন্তু অনেকটা একই টাইপের, তাই তো। নাইলন 6 আর নাইলন 6,6 এই দুটোই হচ্ছে একটা সিনথেটিক পলিমার, যা সহজে কিন্তু বিয়োজিত হবে না। আর এদের মধ্যে নাইলন 6,6 হচ্ছে একটা জনপ্রিয় পলিমার, যা পোশাক বা অন্যান্য যে টেক্সটাইল রয়েছে সেগুলো তৈরিতে ব্যবহার করা হয়। আর ব্যাকলাইট তো কিছু বলার নেই, জানোই এটা কি থার্মোসেটিং পলিমার, যেটা কি ফেনল মানে বেনজিন রিং C6H6 আর উপরে OH থাকবে, এটা হচ্ছে ফেনল। আর হচ্ছে ফর্মালডিহাইড, ঠিক আছে, ফেনল আর ফর্মালডিহাইড দিয়ে তৈরি হয় ব্যাকলাইট, তাহলে তো এটার কথাই নেই। ফর্মালডিহাইড এই দুটোর মিশ্রণে কিন্তু আমাদের ব্যাকেলাইটটা তৈরি হয়, যেটা হচ্ছে একটা থার্মোসেটিং প্লাস্টিক পলিমার, তাই তো, থার্মোসেটিং পলিমার। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে? এ নাম্বার অপশন, নাইলন 2 নাইলন 6। কেন? আবার বলছি, এটা কিন্তু গ্লাইসিন আর হচ্ছে অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি হয়, সেজন্য এটা সহজেই ব্যাকটেরিয়ারা এদেরকে কী করাতে পারে? পচাতে পারে। এবার নেক্সট, ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে যে যৌগ উৎপন্ন করে সেটা কি? এবার দেখো, ফর্মালডিহাইড অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে, মনে রাখবে, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিনি তৈরি করবে। কি তৈরি করবে তাহলে? হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো, ফর্মালডিহাইড আর হচ্ছে অ্যামোনিয়া, ফর্মালডিহাইডের সংকেত হচ্ছে HCHO, এটা হচ্ছে ফর্মালডিহাইড, আর অ্যামোনিয়া বলতে হচ্ছে NH3, ঠিক আছে। ফর্মালডিহাইড আর হচ্ছে অ্যামোনিয়া বিক্রিয়া করে একটা গুরুত্বপূর্ণ মানে রাসায়নিক বিক্রিয়া করে, যেটার ক্ষেত্রে আমাদের কত অণু? 6 মোল ফর্মালডিহাইড লাগে আর 4 মোল অ্যামোনিয়া লাগে। তো এরপরে আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন, হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন তৈরি হয়, অর্থাৎ C6H12N4। দেখো, এক্ষেত্রে 6টা কার্বন রয়েছে, 6 অণু কার্বন, 12 অণু হাইড্রোজেন আর 4 অণু নাইট্রোজেন, তাই তো। এটাকে আমরা বলছি হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন, এটা হচ্ছে ওর সংকেত, ঠিক আছে। এবার এটা তৈরি হয়, তার পাশাপাশি কী করে বলো তো? 6 অণু জলও তৈরি করে। এবার এই যে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন রয়েছে, এটাকে আবার আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে ইউরোট্রপিন। ইউরোট্রপিন বলে, কি বলে? ইউরোট্রপিন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইউরোট্রপিন কী হয় বলো তো? মূত্রনালীর সংক্রমণের সময়, মানে মূত্রনালীর যে আমাদের বডিতে, মানে মানুষের ক্ষেত্রে যে মূত্রনালীর বিভিন্ন সমস্যা তৈরি হয়, সেই সমস্যার সমাধানের জন্য চিকিৎসা ক্ষেত্রে আমাদের যে ওষুধ হিসেবে এই ইউরোট্রপিনটা ব্যবহার করা হয়। তাহলে দেখছো হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন কত ইম্পর্টেন্ট একটা জিনিস। এই দেখো, এটা কিন্তু 2022 এসেছিলো, ইম্পর্টেন্ট। ওকে, এরপর হেক্সামিথিলিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন পলিমারটির নাম কি? এটা কিন্তু সবাই জানো, এটা কী হবে? এটার অ্যান্সার হবে নাইলন 6,6। হেক্সামিথিলিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিডের মিশ্রণেই কিন্তু আমাদের নাইলন 6,6 তৈরি হয়। এটা আমি প্রথমেই বলেছি, অনেকবার বলেছি, অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তাহলে সঠিক উত্তর কিন্তু আমাদের এ নাম্বার অপশন রাইট। হেক্সামিথিলিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়ায় কী তৈরি হয়? নাইলন 6,6 তৈরি হয়। এরপরে নেক্সট, নিচের কোনটি বা কোনগুলি জীব বিশ্লেষ্য পলিমার? জীব বিশ্লেষ্য পলিমার। এবার দেখো, এক্ষেত্রে যেটা রয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 2023 এসেছিল। এবার দেখো, PHBV এটার মানে কি? পলিহাইড্রক্সি বিউটারেট কোহাইড্রক্সি ভ্যালোরেট। মনে থাকবে ফুল ফর্মটা, পলিহাইড্রক্সি বিউটারেট কোহাইড্রক্সি ভ্যালভারেট। এটি একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, যা ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত হয় এবং সম্পূর্ণরূপে এটা কিন্তু বায়োডিগ্রেডেবল। কিন্তু আমরা প্রথমেই জানলাম যে নাইলন 2 নাইলন 6 এগুলো কি? সিনথেটিক বায়োডিগ্রেডেবল পলিমার, যেটা হচ্ছে গ্লাইসিন আর অ্যামাইনো কোপাইক অ্যাসিড দ্বারা তৈরি। এটাও জানি, নাইলন 2 নাইলন 6, তাই না? তো দেখো, এক্ষেত্রে কিন্তু দুটো আমাদের রাইট হচ্ছে, অর্থাৎ PHBV এটা হচ্ছে আমাদের বায়োডিগ্রেডেবল পলিমারের মধ্যে পড়ছে, আর নাইলন 2 নাইলন 6 এটাও কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে? বায়োডিগ্রেডেবলের মধ্যে পড়ছে, কারণ এটা গ্লাইসিন আর অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি। কিন্তু নাইলন 6,6 তো জানোই, এটা তো হবেই না। এটা একটা কি? এটা হচ্ছে একটা সিনথেটিক পলিমার, যা কনডেনসেশন পলিমারাইজেশন বা ঘনীভবন পলিমারাইজেশন দ্বারা তৈরি, সেজন্য এটাকে আমরা নন বায়োডিগ্রেডেবল বলছি। নন বায়োডিগ্রেডেবল এটা, ওকে, নন বায়োডিগ্রেডেবল। আর তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, এই যে এটাও রাইট, বিটাও রাইট। তাহলে ডি নাম্বার অপশানে যেটা রয়েছে এ আর ডি উভয়ই, তাহলে আমাদের সঠিক উত্তর কি? ডি নাম্বার অপশান, তাই না? ডি নাম্বার অপশান, এ আর বি উভয়ই। এবার নেক্সট, নিচের কোনটি পলিঅ্যামাইড শ্রেণীর পলিমার? দেখো, এটা কিন্তু অনেক অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাই না? এবার দেখো, এক্ষেত্রে আমরা যদি বলি যে এটার সঠিক উত্তর কী হবে? ব্যাকেলাইট হবে না, টেরিলিন হবে না, টেফলন হবে না, কিন্তু নাইলন 6,6 কিন্তু হবে। কারণ তুমি যদি ভাবো, নাইলন 6,6 ক্ষেত্রে কিন্তু আমরা অ্যামাইড বন্ড লক্ষ্য করি। এবার যে সমস্ত যৌগের ক্ষেত্রে অ্যামাইড বন্ড থাকবে তাদেরকে আমরা কি বলবো? অ্যামাইড শ্রেণীর যৌগ বলবো।
অ্যামাইড বন্ড, দেখো অ্যামাইড কথাটা আসে না, পলি অ্যামাইড কথাটি এসছে, তাহলে অ্যামাইড মানে বলতে পারি এখানে আমাদের অ্যামাইড বন্ড লক্ষ্য করতে হবে। একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যামাইড বন্ধন, তাই তো, অ্যামাইড বন্ধন থাকবে। তা এক্ষেত্রে দেখো নাইলন 6,6 ক্ষেত্রে এই পলিমাইড হলো এক ধরনের পলিমার যা অ্যামাইড বন্ড দ্বারা গঠিত। এবার নাইলন 6,6 একটি সিনথেটিক পলিমার যা হেক্সামিথিলিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিডের সংমিশ্রণে তৈরি হয়, যার মধ্যে কিন্তু অ্যামাইড বন্ড রয়েছে। কিন্তু তুমি যদি ব্যাকেলাইটের কথা ভাবো, ব্যাকেলাইটটা কি জানোই তো, ব্যাকেলাইট কি? ব্যাকেলাইট হচ্ছে একটা থার্মোসেটিং প্লাস্টিক, তাই তো, থার্মোসেটিং প্লাস্টিক বা যেটা হচ্ছে ফেনল আর ফর্মালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয়। আর এক্ষেত্রে কিন্তু পলি অ্যামাইড নেই, পলি অ্যামাইড বলে কিছু নেই, এক্ষেত্রে পলি অ্যামাইড থাকে না, তাহলে এটা কাটা, ব্যাকলাইট হবে না। টেরিলিনের ভাবো, টেরিলিন একটা কি পলিয়েস্টার, এটাও হবে না, যেটা ইথিলিন গ্লাইকল আর হচ্ছে টেরিফথ্যালিক অ্যাসিড থেকে তৈরি হয়, এই ক্ষেত্রেও পলিঅ্যামাইড নেই। টেফলনও হচ্ছে একটি পলিমার যা টেট্রাফ্লোরো ইথিলিন থেকে তৈরি হয়, আর এটি একটি পলিফ্লোরো কার্বন বা পলিঅ্যামাইড নয়। তার মানে এর তিনটাই কিন্তু আমাদের কাটা হয়ে যাচ্ছে। আর নাইলন 6-এ যেহেতু অ্যামাইড বন্ড রয়েছে, সেজন্য এটা আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান। এবার ভালকানাইজেশন প্রাকৃতিক রবারকে কি করে? কম শক্ত করে, না অজৈব দ্রাবকে দ্রাব্য করে, না অধিকতর স্থিতিস্থাপক করে, না হচ্ছে নিয়তকার করে। এবার দেখো ভালকানাইজেশনে কী হয় বলো তো? ভালকানাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে প্রাকৃতিক রবারের সাথে কি মেশানো হয়? সালফার মেশানো হয়, বা অন্যান্য রাসায়নিকের সাথে মিশে কি করা হয়? গরম করা হয়। এবার গরম করার পরে এই প্রক্রিয়ার মাধ্যমে রবারের যে স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি পাওয়ার, সেটা কি হয়ে যায়? বেড়ে যায়, যা একে কি করে? আরও টেকসই বা ব্যবহারের উপযোগী করে তোলে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কি হবে বলো তো? অধিকতর স্থিতিস্থাপক করে তোলে। তাহলে সঠিক অ্যান্সার কি হলো আমাদের? সি নাম্বার অপশন হচ্ছে অধিকতর স্থিতিস্থাপক করে, রাইট। এরপর নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে আইসোপ্রিন মনোমার একক হিসেবে উপস্থিত? দেখো এটা কিন্তু 2009-তে এসেছিল। স্টার্চ, নিওপ্রিন, না প্রাকৃতিক রবার, না পিভিসি? আচ্ছা, প্রাকৃতিক রবার কি বলতো? আইসোপ্রিনের একটি পলিমার, যার মানে হলো এটি আইসোপ্রিন নামক মনোমারগুলির একটি দীর্ঘ শৃঙ্খল দ্বারা আবৃত, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর তো আমরা পেয়ে যাচ্ছি। কী হবে তাহলে সঠিক উত্তর? আমাদের প্রাকৃতিক রবার, সি নাম্বার অপশন। কিন্তু স্টার্চ, নিওপ্রিন, পিভিসি কেন হলো না? চলো দেখে নিই। এবার দেখো নিওপ্রিন যেটা হয়েছে, এটা একটা হচ্ছে সিনথেটিক রাবার, যেটা হচ্ছে ক্লোরোপ্রিনের পলিমারাইজেশন দ্বারা তৈরি। তাহলে নিওপ্রিন কীভাবে তৈরি হয়? নিওপ্রিন তৈরি হয় হচ্ছে আমাদের পলিমারাইজেশন। কার পলিমারাইজেশন? ক্লোরোপ্রিনের পলিমারাইজেশন দ্বারা তৈরি হয়। পিভিসি কি? পলিভিনাইল ক্লোরাইড, এটাও একটা কি সিনথেটিক পলিমার, যা ভিনাইল ক্লোরাইড মনোমার দ্বারা গঠিত। আর স্টার্চ কি? এটা একটা পলিস্যাকারাইড, তাই তো? স্টার্চ হচ্ছে একটা আমাদের পলিস্যাকারাইড, এটা হচ্ছে পলিস্যাকারাইড, মনে রেখো, এটা হচ্ছে আমাদের পলিস্যাকারাইড। দেখবে তোমাদের বায়োমলিকিউলস যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে তোমরা হচ্ছে পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এইগুলো বিষয়ে পড়বে। তাহলে স্টার্চ হচ্ছে আমাদের একটা কি? পলিস্যাকারাইড, যেটা গ্লুকোজ মনোমার দ্বারা গঠিত। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হলো? সি নাম্বার অপশন, রাইট। প্রদত্ত কোন যৌগটি অপর তিনটি থেকে আলাদা? টেরিলিন, পলিথিন, টেফলন আর হচ্ছে পিভিসি। তো এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হবে কিন্তু এ নাম্বার অপশন, টেরিলিন। কেন? কারণ টেরিলিন দেখো একটা পলিস্টার ফাইবার, যেখানে পলিথিন, টেফলন, পিভিসি হলো কি? পলিমার, তাই না? আর এই তিনটি পলিমারই হচ্ছে প্লাস্টিক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে সঠিক উত্তর কি? এ নাম্বার অপশন, টেরিলিন। পিএইচবিভি সম্পর্কে নিচের কোন তথ্যটি ভুল সেটা আমাদের বের করতে হবে। এবার পিএইচবিভির ফুল ফর্ম কি? পলিহাইড্রক্সি বিউটারেট কোহাইড্রক্সাই ভ্যালারেট, এটা হচ্ছে আমাদের পিএইচবিভির পুরো নাম, পলিহাইড্রক্সি বিউটারেট কোহাইড্রক্সি ভ্যালারেট। তাহলে পিএইচবিভির পুরো নাম কি? পলিহাইড্রক্সি বিউটারেট কোহাইড্রক্সি ভ্যালারেট, এটা হচ্ছে আমাদের পিএইচবিভি। এই সম্পর্কে আমাদের নিচের কোন তথ্যটা ভুল সেটা আমাদের বের করতে হবে। তো দেখো পিএইচবিভি যেটা রয়েছে সেটা কিন্তু বায়োডিগ্রেডেবল পলিমার, যা ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত হয়, ঠিক আছে? আর এটি 3-হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড আর 3-হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিডের মনোমার দিয়ে গঠিত। তাহলে কী কী দ্বারা গঠিত? 3-হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড আর হচ্ছে 3-হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড দ্বারা কিন্তু তৈরি হয়, ঠিক আছে? আর এটা বায়োডিগ্রেডেবল এবং বায়োকম্প্যাটিবিলিটির কারণেই এটি ড্রাগ ডেলিভারি সিস্টেমে এবং অন্যান্য অনেক অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। তাহলে এটি সঠিক উত্তর কি? এটি মানে এখানে সঠিক উত্তর যেটা হবে, এটি একটি পলিঅ্যামাইড, কারণ এটি একটি পলিঅ্যামাইড নয়। এর মনোমারটা কি? এর মনোমারটা হচ্ছে 3-হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড আর 3-হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড। এটি একটি বায়োডিগ্রেডেবল পলিমার,
এটি ড্রাগ ডেলিভারি সিস্টেমে ব্যবহার করা হয়। আর পিএইচ বিএইচ যেখানে বলেছে, দেখো এখানে বলেছে যে এটা বায়োডিগ্রেডেবল পলিমার, ঠিক আছে, তাহলে এটা আমাদের রাইট হলো। এর মনোমার এটাও মিলে গেল, তাই না, এটাও রাইট। এটা বায়োডিগ্রেডেবল পলিমার, এটা ডার্ক ডেলিভারি সিস্টেমেও ব্যবহার করা হয়, তাহলে আমাদের এই তিনটাই রাইট। কিন্তু এখানে কি বলেছে, ভুল বলেছে, তাহলে এটি একটি যে পলিঅ্যামাইড বলেছে এটাই আমাদের ভুল। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হলো, সি নাম্বার অপশান রাইট। ওকে, এবার নেক্সট, রং প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়? তো রং প্রস্তুতিতে মনে রাখবে গ্রিপ্টল ব্যবহার করা হয়। রং প্রস্তুতিতে গ্রিপ্টল নামক পলিমার ব্যবহার করা হয়। এটি একটি কি সিনথেটিক রজন যা রং এবং বার্নিশে ব্যবহৃত হয়। এছাড়াও যেটা রয়েছে নাইলন, তারপর ক্লোরোপ্রিন, টেরিলিন, এগুলা রং প্রস্তুতি ছাড়া অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এরপরে নেক্সট, তাহলে সঠিক উত্তর সি নাম্বার অপশান গ্রিপ্টল। নেক্সট, প্রদত্ত কোন যৌগটির মধ্যে কোন যৌগগুলির মধ্যে বিক্রিয়া ব্যাকেলাইট, যেটা একটি থার্মোসেটিং পলিমার, উৎপন্ন হয়? এটা কিন্তু তোমরা জানো, ফর্মালডিহাইড আর NaOH, না ইউরিয়া অ্যানালিন, না ফেনল আর মিথানল, না ফেনল আর ক্লোরোফর্ম, কী হবে বলো? এটা হবে ফেনল আর হচ্ছে মিথানল। ফেনল আর মিথানলকেই কিন্তু ফর্মালডিহাইড বলে। আবার মানে কনফিউশনে পড়ো না যে ফেনল মানে মিথানল আবার কি, মিথানল মানেই কিন্তু ফর্মালডিহাইড, ঠিক আছে। তাহলে ফেনল এটা তো আমরা জানি, এই জায়গাটায় তো কনফিউশন যে এখানে কি মিথানল কেন দিচ্ছে, মিথানল মানেই মনে রেখো ফর্মালডিহাইড। তাহলে আমরা জানি ফেনল আর ফর্মালডিহাইড বা মিথানলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, আমাদের ব্যাকেলাইট তৈরি হয়। তাহলে এখানে সঠিক উত্তর কি, সি নাম্বার অপশন রাইট। এরপরে নেক্সট, রবারের ভালকানাইজেশন রবারকে করে তোলে, কি করে তোলে? কঠিন, তাই তো, কঠিন করে তোলে। নরম করে কি না, কম ইলাস্টিক করে? আরে ইলাস্টিক পাওয়ার তো বেশি করে দেয় না, ইলাস্টিসিটি কী করে, বাড়িয়ে দেয়। জলে দ্রাব্য এটাও না, তাহলে এখানে সঠিক উত্তর কী করে বলো তো, কঠিন করে দেয়। রবারের ভালকানাইজেশন কি করা হয়, রবারের সাথে সালফার মিশিয়ে দেওয়া হয়। সালফার মিশিয়ে রবারটাকে অনেক বেশি দৃঢ়, শক্ত, কঠিন করে দেওয়া হয়। ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক ধর্মটাকেও বাড়িয়ে দেওয়া হয়, তারপরে তো রবারটা বেশি টেকসই হয়, তাই না। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু আমাদের বি নাম্বার অপশন রাইট। নিওপ্রিন একটি গুরুত্বপূর্ণ সংশ্লেষিত রবার, যেটি তৈরি হয়, কিভাবে তৈরি হয় এটা কিন্তু মনে রেখো, এটা ক্লোরোপ্রিনের পলিমারাইজেশন দ্বারাই তৈরি হয়, ঠিক আছে, ক্লোরোপ্রিনের পলিমারাইজেশন। এবার নিওপ্রিন কি একটা সিনথেটিক, এটাও সেম সিনথেটিক রবার, যেটা কিন্তু ক্লোরোপ্রিনের পলিমারাইজেশন দ্বারা তৈরি হয়। সঠিক উত্তর এই নাম্বার অপশন। ব্যাকেলাইটের মনোমারগুলি কী কী, সেমি কোশ্চেন, তাহলে ফেনল আর HCHO, ফর্মালডিহাইড হবে, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, এ নাম্বার অপশন রাইট। নিচের কোনটি ফেনলের সঙ্গে বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন করবে, বলো কোনটি উৎপন্ন করবে? এটাও কিন্তু তোমরা পারবে, HCHO, তাই না, ফর্মালডিহাইড, ফেনল আর ফর্মালডিহাইড, এই দুটোর ফলেই তো আমাদের ব্যাকলাইট তৈরি হয়। দেখছো একটাই কোশ্চেন কতবার ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে, অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ভালো করে দেখবে। তার মানে ফর্মালডিহাইড, বারবার বলছি ফর্মালডিহাইড আর ফেনল, এই দুটোর বিক্রিয়ায় কিন্তু ব্যাকলাইট তৈরি হয়, তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট। এবার প্রাকৃতিক রবার কি সিস 1,4 আইসোপ্রিন, না ট্রান্স 1,2 পলিআইসোপ্রিন, না হচ্ছে কি বলেছে সিস 1,2 পলিআইসোপ্রিন, না ট্রান্স 1,2 আইসোপ্রিন। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু সিস 1,4 পলিআইসোপ্রিন। কারণ হচ্ছে প্রাকৃতিক রবার একটি পলিমার যা আইসোপ্রিনের মনোমার থেকে তৈরি হয়, আর এর রাসায়নিক গঠনটাই কিন্তু এটা। রাসায়নিক গঠন তাহলে কি, এই যে সিস 1,2 পলিআইসোপ্রিন, এটাই হচ্ছে আমাদের রাসায়নিক গঠন। তাহলে সঠিক উত্তর কী হবে আমাদের, সি নাম্বার অপশন রাইট হবে, তাই তো। এরপরে নেক্সট, ক্যাপ্রোল্যাক্টাম কোনটির প্রারম্ভিক দ্রব্য, টেরিলিন, না নাইলন 6, না নাইলন 6,6, না নাইলন 6,10। তো ক্যাপ্রোল্যাক্টাম নাইলন 6-এর প্রাথমিক উপাদান বা মনোমার, তাহলে সঠিক উত্তর কী হবে আমাদের, নাইলন 6। আচ্ছা, ক্যাপ্রোল্যাক্টাম কেমন হয় বলতে, একটা চক্রীয় অ্যামাইড যৌগ হয় যা থেকে নাইলন 6 পলিমারও তৈরি হয়, আর এই পলিমারাইজেশন প্রক্রিয়ায় ক্যাপ্রোল্যাক্টামের আংটিটা কী হয়ে যায়, ভেঙে যায়। দেখবে ক্যাপ্রোল্যাক্টামের সংকেত দ্বারা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি কেমন হয়। এটা হচ্ছে আমাদের ক্যাপ্রোল্যাক্টামের সংকেত, এন উপরে বন্ড এইচ, পাশে CH2, নিচে CH2, আবার বন্ড CH2, বন্ড CH2, বন্ড CH2, তারপর বন্ড C ডাবল বন্ড O, এটাই কিন্তু আমাদের ক্যাপ্রোল্যাক্টামের সংকেত। ওকে, তাহলে আমরা দেখলাম যে ক্যাপ্রোল্যাক্টাম একটা কি চক্রীয় অ্যামাইড যৌগ যা থেকে নাইলন 6 পলিমার তৈরি হয়, আর এই পলিমারাইজেশন প্রক্রিয়ায় ক্যাপ্রোল্যাক্টামের আংটিটি যেটা রয়েছে সেটা ভেঙে যায়, আর এটি একটি দীর্ঘ চেইন পলিমারও তৈরি করে যেটা নাইলন 6 নামে পরিচিত। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের বি নাম্বার অপশন রাইট। প্রাকৃতিক রবার নিচের কোন মনোমারের রৈখিক পলিমার, প্রাকৃতিক রবার কি হবে, 1,3 বিউটাডাইন হবে, না হচ্ছে 2 মিথাইল 1,3 বিউটাডাইন, না প্রোপাইন, না স্টাইরিন। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে 2 মিথাইল 1,3 বিউটাডাইন। প্রাকৃতিক রবার হচ্ছে আইসোপ্রিনের একটি পলিমার। আচ্ছা, এবার আইসোপ্রিনকেই কিন্তু আমরা বলতে পারি এটা
যে 2 মিথাইল 1,3 বিউটাডাইন, এটাই হচ্ছে আমাদের আইসোপ্রিন এর মনোমার, যার পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক রবার গঠিত হয়। আর এই পলিমারে আইসোপ্রিন মনোমারগুলি কি হয়, রৈখিকভাবে সজ্জিত থাকে। তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন রাইট। ইবোনাইট হলো পলিপ্রোপিন, না হচ্ছে উচ্চ ভালকানাইজেশনযুক্ত রবার, না প্রাকৃতিক রবার, না কৃত্রিম রবার। ইবোনাইট হলো এক প্রকারের কঠিন রবার যা প্রাকৃতিক রবারকে কী করে, উচ্চ পরিমাণে সালফার দিয়ে ভালকানাইজেশন করে তৈরি করা হয়। আর পলিপ্রোপিন কি, এটা একটা প্লাস্টিক যা ইবোনাইট থেকে সম্পূর্ণই আলাদা। আর প্রাকৃতিক রবার তো জানোই, ইবোনাইট প্রাকৃতিক রবার থেকে তৈরি হলেও এটি কিন্তু কেবল প্রাকৃতিক রবার নয়, ইবোনাইট তৈরি করতে প্রাকৃতিক রবারকে ভালকানাইজেশন করতে হয়, অর্থাৎ সালফার যোগ করে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। আর কৃত্রিম রবার, ইবোনাইট মূলত প্রাকৃতিক রবার থেকেই তৈরি, তবে এটি সিনথেটিক রবার হিসেবেও পরিচিত হতে পারে যদি প্রাকৃতিক রবারের পরিবর্তে সিনথেটিক রবার ব্যবহার করা হয়। তাহলে আমাদের কিন্তু সঠিক উত্তর কী হবে, বি নাম্বার অপশন রাইট। অলিফিনের পলিমারাইজেশনে ব্যবহৃত অনুঘটকটি কি, এটা হবে জিগলার নাটা অনুঘটক। আচ্ছা দেখো, জিগলার নাটা অনুঘটক কিন্তু ইথিলিন আর হচ্ছে অন্যান্য আলফা অলিফিনের পলিমারাইজেশনের জন্য ব্যবহৃত হয়। এই অনুঘটকটি জটিল যৌগ, যেটা কি ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম আর হচ্ছে টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম আর হচ্ছে টাইটেনিয়াম টেট্রাক্লোরাইডের মিশ্রণ দ্বারা তৈরি হয়। তাহলে এখানে সঠিক উত্তর ডি নাম্বার অপশন রাইট। আমাদের কনসেপ্ট, থিওরি এবং তার পাশাপাশি PYQ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানালাইসিস করা কিন্তু কমপ্লিট হলো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের অবশ্যই এই ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।